প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে RTV সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, গত প্রায় এক দশক ধরে স্থবিরতা বিরাজ করছে বিমা খাতে। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 2019 সাল থেকে বিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড খুবই নগণ্য হারে বেড়েছে। তাছাড়া বিমা পেনিট্রেশনের হার ও বিমার আওতা বাড়ানোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে উল্টো যাত্রা। 2021 সালের মধ্যে জিডিপিতে বিমা খাতের অবদান 4% নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় উদ্যোগ না নেয় এবং কিছু বিমা কোম্পানির তহবিল তসরুফের ঘটনায় বিমা খাতে যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, তার ফলে জিডিপিতে বিমা খাতের অবদান নেমে গেছে 0.5% নিচে। বিশেষজ্ঞরা বলছেন, আস্থাহীনতার পাশাপাশি পণ্যে বৈচিত্র্যহীনতাও বিমা খাত পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমরা আলোচনা করব বিমা খাতে পণ্যে বৈচিত্র্য ও বাজার গবেষণা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিমা খাত বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও SM জিয়াউল হক এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মনির হোসেন, আপনাকে নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। খাস সংশ্লিষ্ট অনেকেই বলছেন বাংলাদেশে অ্যাকচুয়ালি আছে মাত্র একজন, অথচ বিমা কোম্পানি আছে 82টি। তাহলে একজন অ্যাকচুয়ালি দিয়ে পণ্য বৈচিত্র্য আনা কতখানি সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকভাবে এটা পয়েন্ট আউট করছেন, মাত্র অ্যাকচুয়ারি মাত্র একজন এবং আর 2-3 জন আছে যেটা হওয়ার অ্যাকচুয়ারি হওয়ার পথে সেটা পাইপলাইনে আছেন। এবং এইটা এবং এই যখন এত বড় একটা বিমা ইন্ডাস্ট্রি, 82টা কোম্পানি, আপনি যেটা বলছিলেন 18 কোটি মানুষ, 82টা কোম্পানি, টোটাল বাংলাদেশের এই বিমা খাতটাই একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। যে অসুস্থ প্রতিযোগিতা আপনি বুঝবেন, এই 82টা কোম্পানির মধ্যে এর মধ্যে 1991 সালের পরে এ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে 71টা কোম্পানি। এই 71টা কোম্পানির ভিতরে গত 15 বছরের অনুমোদন দেওয়া হয়েছে 60টা কোম্পানি। বিমা খাতের মূল সমস্যা যেখানে মালিক প্রভাবশালী এবং কোম্পানি দুর্বল। এখানে বেশিরভাগ কোম্পানি, 29টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এখন তারল্য সংকটে আছে, চরম তারল্য সংকটে, যেটা 29টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এরকম এই পর্যায়ে আছে। এই জায়গায় যদি শিক্ষার অভাব, যেটা আপনি বলছিলেন, একজন অ্যাকচুয়ারি কোম্পানি দিয়ে কীভাবে প্রোডাক্ট বানাবে, এটা অত্যন্ত যেটা কল্পনা করা যায় না। এই হলো এই একটা বিমা খাত। সামগ্রিকভাবে যেহেতু এই খাতটা যেহেতু অত্যন্ত অবহেলিত খাত এবং একজন গ্রাহকের কাছে এই খাতটা হলো অভিশপ্ত। কারণ এই খাতের 3টা সমস্যার মধ্যে একটা হলো আস্থার সংকট, একটা হলো পণ্য নয়, একটা হলো টেকনোলজির ব্যবহার। আমরা CTP বলি, একটা কনফিডেন্স, টেকনোলজি অ্যান্ড প্রোডাক্ট। এই 3টা খাতই এই খাতে হলো বড় সমস্যা। এই জায়গায় হলো যে প্রশিক্ষণের অভাবে, যেটা বলতেছি আমি, যেটা ধরেন যে আমাদের হিসাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই অন্য সব খাত মিলে, ধরেন বিমা এজেন্ট, বিমা কর্মী, সব কর্মী দ্বিতীয় কর্মসংস্থানের খাত, কিন্তু এই খাতটা অত বেশি গুরুত্ব পায় না। গত 15-20 বছরেও শুরুর থেকে এই খাতটা অবহেলিত। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে 97 থেকে 98% হলো বিমা খাতের দাবি পূরণ করার কথা। বাংলাদেশে আমাদের গত লাস্ট ইয়ার আমার মনে হয় 65%। জি, মানে এশিয়ার সবচেয়ে দুর্বল অবস্থা হলো আপনার, এমনকি নেপাল কিংবা আপনার পাকিস্তান কিংবা অন্যান্য দেশের অবস্থা আমাদের চেয়ে ভালো। আমরা কেন এই অবস্থায় পড়ে থাকবো এবং কি কারণে? আপনি তো বললেন যে কেন 60টি বিমা কোম্পানি গত 15 বছরে আসলো, সেটার কারণে সবাই জানে। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে পরে আবার আসবো। জনাব জিয়াউল হক, অভিযোগ রয়েছে বাংলাদেশের বিমা পণ্যগুলো নিড বেস না হয়ে ডিমান্ড বেস ডিজাইন করা হচ্ছে। গ্রাহকদের প্রত্যাশা ও প্রয়োজন অনুযায়ী যদি পণ্যই না থাকে, তাহলে বিমা খাতে গ্রাহক বাড়বে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের 4 জন অ্যাকচুয়ারি অনুমোদিত ছিলেন, তার মধ্যে একজন IDR-এর প্রধান হওয়ার কারণে উনি এটা পেশায় পারছেন না, একজন কিছুদিন আগে মারা গেছেন। 2 জন এখন অ্যাক্টিভলি কাজ করছেন এবং মেটলাইফ তাদের নিজস্ব অ্যাকচুয়ারি দিয়ে কাজ করছেন, জীবন বিমাও তাই। সো অ্যাকচুয়ারি সংকট একটা বড় কারণ। আরেকটি বিষয় যেটা এসছে, গত 15 বছরে 60টি কোম্পানি আসলে না, IDR-এ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেমন আমি লাইফ ইন্স্যুরেন্সে 18টি আগে ছিল, 18টি আবার নতুনভাবে এসেছে। সিমিলারলি নন লাইফের ক্ষেত্রেও কিছুটা সংখ্যা হয়েছে, তবে 60টি নয়, এর চেয়ে আরও কম।
তবে বাংলাদেশে যে প্রসঙ্গটা এসছে বেশির কথা, আমি ফিলিপিনে গত বছর আমি একটা মাস্টার্স কোর্সে ছিলাম, সেখানে দেখেছি যে 92টি ইন্স্যুরেন্স কোম্পানি, ফিলিপিনে তো 11 কোটি লোক, কিন্তু প্রতিটি কোম্পানি প্রফিটেবল। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আপনি একটু আগে বলছেন যে ডিমান্ড সেন্ট্রিক প্রোডাক্ট নেই কেন। এখন ডিমান্ড সেন্ট্রিক প্রোডাক্ট নেই তার অন্যতম প্রধান কারণ বাংলাদেশে মর্টালিটি এবং মরবিডিটি টেবিল তৈরি হয়েছে গত বছর। 2023 সালে মর্টালিটি এবং মরবিডিটি টেবিল এসেছে। স্বাধীনতার 50 বছর লেগেছে আমাদের মর্টালিটি এবং মরবিডিটি টেবিল তৈরি করতে। অ্যাকচুয়ালি প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমার মর্টালিটি এবং মরবিডিটি টেবিল যদি আসতো তাহলে আমি ডিমান্ড সেন্ট্রিক প্রোডাক্ট তৈরি করতাম এবং তখন ইফোর্ডেবল প্রোডাক্ট আসতো। কেন? আমাদের যে অ্যাকচুয়ারিরা কাজ করেছেন, একজন অস্ট্রেলিয়া বেসড টেবিল নিয়ে কাজ করেছেন, একজন ইউকে বেসড টেবিল নিয়ে কাজ করেছেন, একজন ইউএসএ বেসড টেবিল নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের মানুষের কি আয় বা উন্নতি বা তার কর্মজীবন অথবা তার জীবন কি ওই দেশের সমসাময়িক? না। তাহলে আমাদের দেশের স্ট্যান্ডার্ড মর্টালিটি এবং মরবিডিটি টেবিল যখন পাবো তখন আমরা স্বাস্থ্য বিমা অথবা জীবন বিমার সঠিক প্রিমিয়াম আনতে পারি। আমাদের দেশে কি হয়েছে, আমরা সবাই মনে করি যে বিমা হচ্ছে একটা উঁচু শ্রেণীর লোকের, সবার জন্য না। তাহলে আমজনতার জন্য তার মতো করে তো প্রোডাক্ট প্রিমিয়াম আনতে হবে, প্রাইসিং করতে হবে, যেটা ইন্ডিয়া করেছে। আজকের আলোচনায় কিন্তু আপনি এনেছেন যে আমাদের এখানে গবেষণা হয় না, আমাদের গবেষণা চর্চার জায়গায়। চর্চা হবে কিভাবে? আমাদের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টের উপর গুরুত্ব নেই, কারণ পেশাজীবী হিসাবে সেখানে সে তেমন আয় পায় না, অথবা যারা ওখানে গবেষণা করবে তার জন্য সেই পরিমাণ চার্মিং সেক্টর হিসেবে গড়ে তুলতে পারিনি। এটা আমাদের সার্বিকভাবে ব্যর্থ। ধন্যবাদ আপনার কাছে। আমি পরে আবার আসবো। অধ্যাপক মোশাররফ হোসেন, বাংলাদেশের বিমা পণ্য কতখানি বৈচিত্র্যপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশে বিমা পণ্যের বৈচিত্র্যের বিষয়টি তুলে আনার জন্য কিছু গবেষণা আপনার সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত 2025 সালে একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিকভাবে মানসম্মত ইন্স্যুরেন্স মার্কেট অ্যানালাইসিস প্রতিষ্ঠান টেকনোভিউ কয়েকদিন আগেই তাদের রিপোর্টটি প্রকাশ করেছে। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকার জনগোষ্ঠীর এবং ওখানকার ইন্স্যুরেন্সের ডাটার উপর ভিত্তি করে এই গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে তারা দেখিয়েছেন যে 2024 সাল থেকে 29 সাল পর্যন্ত তাদের এক্সপেক্টেড গ্রোথ রেট, ফোরকাস্টেড এক্সপেক্টেড গ্রোথ রেট হবে $1,461.5। অ্যানুয়াল গ্রোথ রেট ধরা হয়েছে 4.3। এবং এখানেই হলো সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের মার্কেট গবেষণা নেই। বিষয়গুলো আমাদের এখনও আমরা একেবারেই তলানিতে আছি। এই গবেষণা বলেন, অ্যাডাপশান বলেন, ইনোভেশন বলেন, মার্কেটের পার্সোনালাইজ ইন্স্যুরেন্স প্রোডাক্ট বলেন, কোথাও আমরা নেই। বিমা ক্ষেত্রে দেখুন যে জীবন বিমার ক্ষেত্রে যারা আমাদের কোম্পানিগুলো আছে তারা টার্ম ইন্স্যুরেন্স করতে পারে, এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স করতে পারে, কিন্তু এই টার্ম ইন্স্যুরেন্সগুলোকে নানাভাবে তারা ব্রেকডাউন করতে পারেন। কিসের জন্য টার্ম হতে পারে? আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স হতে পারে, আমাদের এডুকেশন ইন্স্যুরেন্স হতে পারে, আমাদের থেফট ইন্স্যুরেন্স হতে পারে, আমাদের ইলেকট্রনিক মেশিনারিজ অথবা প্রোডাক্ট ডাইভার্সিফাইড প্রোডাক্ট হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তিকে ত্বরান্বিত করার জন্য আমাদের একটা টার্গেট থাকা দরকার, আমাদের একটা ফোরকাস্টিনেশন থাকা দরকার, এইটি আমাদের নেই। ধন্যবাদ আপনাকে। মনির হোসেন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আমার ছিল যে গত 5 দশকে আমরা বাংলাদেশের অর্থনীতিতে যতটা বৈচিত্র্যপূর্ণ হতে দেখেছি তার সঙ্গে সঙ্গতি রেখে বিমা পণ্যে বৈচিত্র্য একদমই আসতে দেখিনি। এর কারণটা কি? আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনি সঠিকভাবেই বলেছেন। এটার আমি একটু পরিসংখ্যান দিয়ে একটু যোগ করতে চাই, যে এরকম যে অর্থনীতিতে সারা পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এখন 35তম, বিমা খাতে সেইটা 68তম। তার মধ্যে এর সাথে যদি মিলাই যে অর্থনীতির যে স্বাভাবিক প্রবৃদ্ধির যে স্বাভাবিক অবস্থান তার সাথে বিমা খাত 33 ধাপ কিংবা 34 ধাপ পিছিয়ে আছে। এর সবচেয়ে বড় কারণ আপনি দেখুন, বিমা খাতটা হলো অবহেলিত একটা খাত দীর্ঘদিন পর্যন্ত। বিমা আইন হয়েছে 2010 সালে, পরে আইডিআর প্রতিষ্ঠিত 2011 সালে। এরপরে দেখবেন আইডিআর প্রথমত আপনি বিমা খাতকে নিয়ন্ত্রণ করবেন, টেকনোলজির অভাব আছে, আগেই বলা হয়েছে টেকনোলজির অভাব, জনবল দিয়ে নিয়ন্ত্রণ করবেন। এখানে হলো 82টা কোম্পানি, নিয়ন্ত্রণের জন্য জনবল হলো আইডিআর এর হলো 150-150 মতো, যেটা 82টা কোম্পানি। এই বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমরা শুনছি আইডিআর এ কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা নিয়ে। রাইট, আমি ওই পয়েন্ট আসছি। এরপর বিমা খাতে হলো তো সবচেয়ে বেশি মানি লন্ডারিং
হলো যে অন্যতম মানি লন্ডারিংয়ের খাত। কিন্তু মানি লন্ডারিং আইনে যে সমস্ত 27টা অপরাধের মধ্যে বিমা কোম্পানিগুলোর হল নিয়ন্ত্রক সংস্থা আইডিআরকে তদন্ত সংস্থা হিসাবেই রাখা হয় নাই। তার মানে হলো যে সরকারি সব জায়গা থেকে এই খাতটা হলো গুরুত্বহীন জায়গা আছে। এরপরে যে বিমা কোম্পানিগুলো সরকার 30% সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার কথা, কতগুলো বিমা কোম্পানি আছে? এটা 8-10টা হবে। এটা 82টা কোম্পানির লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে 82টা কোম্পানি, এর মধ্যে ধরেন যে লাইফ ইন্স্যুরেন্স যেগুলো আছে সেই লাইফ ইন্স্যুরেন্সের টাকা হলো যে 30%-এর উপরে ট্রেজারি বন্ডে বিনিয়োগের কথা। অধিকাংশ কোম্পানি সেই বিনিয়োগটা নেই, যে কারণে এরা টাকা ফেরত দিতে পারছে না। ওভারঅল হলে সব কিছু মিলাই যে এই খাতটাতে একটা ব্যাপকভাবে সংস্কার দরকার। সেই সংস্কার যদি না আসে, সেখানে সরকারের চিন্তাভাবনায় সংস্কার দরকার। ওভারঅল এই খাতগুলোতে অর্থনীতির অন্য জায়গায় যেভাবে সংস্কার হয়েছে সেভাবে যদি সংস্কার করা যায়, হয়তো বা কিছু আমরা আশার আলো দেখতে পারি। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউল হক। আমরা যদি 3টা বড় খাত ধরি কিংবা 3টা বড় খাতের কথা বলি, তাহলে একটি পুঁজিবাজার, একটা ব্যাংক খাত, একটা এবং তার পরের খাতটি হলো বিমা। আপনি যদি উন্নত বিশ্বের কথা বলেন, সেখানে কিন্তু বিমা খাতকে একটি বড় খাত হিসেবে ধরা হয়। অর্থনীতির সূচকে বিমা খাতের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তার সূচক কতখানি বাড়লো কিংবা কমলো। আমাদের দেশে বিমা খাত কেন এত অবহেলিত? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই খাতটা পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ, আমাদের এই খাতটা যখন শুরু হয় আমাদের স্বাধীনতার পরে, এটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে ছিল এবং এটা 2010-এর আইনের পরে এটা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে আসছে। আপনারা এটা অর্থনৈতিক খাত বলছেন, অর্থনৈতিক খাত হয়েছে মাত্র 15 বছর, তার আগে তো এটা অর্থনৈতিক খাতে ছিল না। কিন্তু আমি একটু পজিটিভ কথা বলতে চাই যে বাংলাদেশে এই পর্যন্ত প্রোডাক্ট বৈচিত্র্য নিয়ে অনেক কাজ হয়েছে, অ্যাটলিস্ট গত 10 বছরে কাজ হয়েছে। আমি যদি বলি, আপনি উবার পাঠাও বা এই ধর রাইড শেয়ারিংয়ে ওঠার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্সের কাভারেজ আছে। আজকে যে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের কথা বলে, আমি এটার প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে 40,000 স্টুডেন্ট ইন্স্যুরেন্সের আওতায় আছে। আজকে যদি বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 44,000 স্টুডেন্ট কাভারেজে আসে, তাহলে বাংলাদেশে যে 10 লাখ স্টুডেন্ট আছে প্রাইভেট এবং পাবলিক মিলে, তারা কেন কাভারেজে নেই? তাহলে এটাকে তো বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত যদি বলি, আজকে আমাদের 42 লাখ কর্মী আছে গার্মেন্টস সেক্টরে, তারা কেন কাভারেজে নেই? তাহলে সেই কাভারেজে আনার দায়িত্ব তো আমরা ইন্স্যুরেন্স কোম্পানি পারবো না। আমি যদি একটা গার্মেন্টসে যাই, তারা তো ইন্স্যুরেন্স কাভারেজ নিতে চাবে না যদি না তাকে কেউ এনফোর্স করে। আমাদের রাষ্ট্রীয়ভাবে নেতৃত্বের জায়গা থেকেই বিমার প্রতি কারো নজর নাই, কারণ নেতৃত্ব দিতে হবে। তো আমি যদি মনে করি যে আমি সবাইকে ইন্স্যুরেন্সের প্রোটেকশনে আনবো, আমরা যেহেতু বলি সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, সবার জন্য বিমা, যখন বলা হবে তখন এখানে সবাই এগিয়ে আসবে। রাইট, ধন্যবাদ আপনাকে অধ্যাপক শরফ হোসেন। দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ খাতেই গবেষণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমাদের রিসার্চের একটি বিশাল বড় দুর্বলতা রয়েছে। তো বিমা খাতে বাজার গবেষণা কতখানি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে বাজার গবেষণা গুরুত্ব পাচ্ছে না কেন? এর মূল কারণটা হচ্ছে গবেষণার ফলাফলটা কার্যকারিতা পায় না। কারণ আমাদের যখন পেনিট্রেশন রেটে অনেকগুলো জিনিসই এখানে কভার করা হয় না। যেমন এই তো গোষ্ঠী বিমার কথা বলছেন, তেমনিভাবে মানে আরও অনেক বিমা আছে যেগুলো আমাদের মানে অটোমোবাইল ইন্স্যুরেন্সের যে ধারাগুলো আছে বিভিন্নভাবে হয়, সবগুলো কিন্তু এখানে ইনক্লুড হচ্ছে না। সুতরাং যদি হয় তাহলে আমাদের পেনিট্রেশন রেটটা আরও বেড়ে যাবে। এর মূল কারণ দেখুন আস্থার সংকট। এই যে একটা আস্থার সংকট তৈরি হয় বাজারে, এবং এই আস্থার সংকটটা ফাইনালি গিয়ে যাই কোম্পানির উপর যাই পড়ে। কোম্পানি যে সমস্ত কাজগুলো ভালো করে সেটারও যেমন ভালো প্রকাশ নেই বা প্রচার নেই, আবার খারাপ কাজ করলেও সেটাও কিন্তু মানে রাইটলি পয়েন্ট আউট করা হয় না। মানে যেখানে যে সমস্ত কোম্পানিগুলো অথবা বিচার করা হয় না অথবা সংস্কারের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে পথে আনা হয় না, যারা আজকে দাবি পূরণ করছে না তারা কিন্তু বেঁচে যাচ্ছে বছরের পর বছরের বছর মানে যারা বিমা পলিসি গ্রাহক আছেন তারা তাদের বারান্দায় ঘুরতেছে। বারান্দায় ঘুরে আমি এই অনুষ্ঠানে একবার বলেছিলাম, একটি পলিসি নিয়ে মানে আমরাই যে যেতে পারি না, পলিসি হোল্ডাররা কীভাবে যাবে? তাহলে এই জিনিসগুলো দেখার দায়িত্ব হচ্ছে প্রথমত মানে নিয়ন্ত্রণ সংস্থা।
দ্বিতীয়ত সরকার বাংলাদেশ তরুণ প্রজন্মের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, সুতরাং এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিক খাতে আমরা উদ্বুদ্ধ করছি কিনা, অর্থনৈতিক খাতের সাথে জড়িয়ে দিচ্ছি কিনা, জড়িয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে বিমা শিল্প এবং বিমার মাধ্যমে তারা তাদের ইনভেস্টমেন্ট করবে এবং উদ্যোক্তা শ্রেণী তৈরি হবে। ধন্যবাদ আপনাকে জনাব মনির হোসেন। বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এই যে একই রকম পণ্য নিয়ে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই কাজ করছে, যার ফলে নেতিবাচক একটি প্রভাব পড়ছে, বাংলাদেশে একরকম অসুস্থ প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এর থেকে বেরোতে পারি কিভাবে আমরা? ধন্যবাদ আপনাকে। এটা আপনি সঠিকভাবেই বলছিলেন। আসলে এই যে উত্তরণের উপায় যেটা, যে সমস্যা যেটা, এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং উত্তরণের উপায় কি, এখানে আপনি সঠিকভাবে বলছিলেন প্রায় 10 লক্ষের উপরে যেখানে গ্রাহক এখন টাকা পাবে, এটা 3,500 কোটি টাকার মতো এখন হলো যে বিমা দাবি নিষ্পত্তির অপেক্ষায়। এই দাবিগুলো যদি নিষ্পত্তি 3,643 কোটি টাকা, এটা 3,500 কোটি টাকার কিছু বেশি, রাইট, সঠিকভাবে বলছেন আপনি, সঠিক পরিসংখ্যান তুলে ধরে। যেহেতু এই টাকাটা, যেহেতু এই পরিমাণ টাকা যেহেতু দেয় না, যখন একটা কোম্পানি একই এলাকায় যখন বিমা দাবি পূরণ করতে পারে না, তো ওই এলাকায় তো আর নতুন কেউ বিমা খাতের সাথে সংযুক্ত হওয়ার কথা নয়। বিমা কোম্পানিগুলো তাদের এই নেগেটিভ ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক হলে 36টা অডিট কোম্পানিকে নিষিদ্ধ করছে যে এই অডিট কোম্পানিগুলো বিমা যে ব্যাংক এবং এনবিআই এর অডিট করতে পারবে না। কিন্তু আমি ওই যে 22টা কোম্পানি যে শেয়ার বাজারে লিস্টেড যে দুর্বল কোম্পানি, সেগুলো মিলিয়ে দেখলাম যে এর অধিকাংশ কোম্পানি, এই অডিট কোম্পানি, নিষিদ্ধ অডিট কোম্পানিগুলো দিয়ে অডিট সাবমিট করেছে। এটা মানে যেগুলা অলরেডি নিষিদ্ধ তাদের সাবমিট করছে, তাদেরও তো বলার কিছু নয় না, এই আইডিআর এর বক্তব্য নয়, এটা বাংলাদেশ ব্যাংক নিষিদ্ধ করছে ব্যাংক এবং এনবিআই এর জন্য। কিন্তু আইডিআর এইখানে সমন্বয়ের অভাব, এইখানে বাংলাদেশ ব্যাংক এবং আইডিআর সাথে যদি সমন্বয় থাকতো, তো এভাবে যে এই অডিট কোম্পানিগুলো দিয়ে, যেহেতু বাংলাদেশ ব্যাংক বলেছে, তাহলে এই অডিট কোম্পানিগুলো দিয়ে এইটা অডিট করা যাবে না, তাহলে হয়তো এই সমস্যাটার অনেকাংশে দূর হয়ে যেত। তো ওভারঅল যেটা আমি বলতে চাই, যেহেতু নেগেটিভ ব্র্যান্ডিং করার ক্ষেত্রে বিমা কোম্পানিগুলো দায়ী, একই জায়গায় বারবার যাওয়া হচ্ছে, সেখানে পণ্যের বৈচিত্র্যকরণের পরিবর্তে অসুস্থ একটা প্রতিযোগিতা একই গ্রাহককে টার্গেট করে যাওয়া হচ্ছে। জি, ধন্যবাদ জনাব জিয়াউল হক। আপনি কি পরামর্শ দিবেন আমাদের আলোচনা শেষ পর্যায়ে, মানে সংক্ষেপে যদি আপনি এই বিষয়ে পণ্যের বৈচিত্র্যের ব্যাপারে আপনি যদি পরামর্শ? আমরা ধন্যবাদ। আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে। আমি সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট, আমি অনেক গবেষণা কাজ করেছি, আমি বিমা নিয়েও আমার অনেক গবেষণা আছে। সেখানে আমি দেখেছি যে গত 10 বছরে ভালো দিকটা হচ্ছে যে ইভেন ইমপ্রুভমেন্ট করছে, কোম্পানির সংখ্যাটাও বাড়ছে। মানে একটা সময় যদি দেখা যেত 10% কোম্পানি বিমা দাবি সঠিক সময় দিয়েছে, এখন তার সংখ্যা হয়তো 20 বা 25 ভাগ হয়েছে। হ্যাঁ, এদের সংখ্যাটা যখন অনেক বেশি হবে তখন আস্থার জায়গাটা হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা যাদেরকে টাকাটা দিচ্ছি, এই যে আমার এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স এসেছে 65 ভাগ গ্রাহককে আমরা টাকা দিয়েছি, কিন্তু এই 65 ভাগ গ্রাহক যখন টাকাটা পেয়েছে কেউ কিন্তু বলবে না, ওই 35 ভাগ যারা পায়নি তারাই কিন্তু বলবে। সুতরাং এই জায়গাটায় আমাদের ভালো, হ্যাঁ, আমাদের কমিটমেন্ট আসতে হবে, আমাদের ভালো জায়গায় যেতে হবে। কিন্তু আমি একটা জায়গায় আপনাদের এখানে তথ্য দিয়ে যেতে পারি, এই যে ব্যাংকে বাঁচানোর জন্য আমরা টাকা দিয়েছি সরকার থেকে, অথবা ব্যাংকের একটা ব্রাঞ্চ থেকে যেই পরিমাণ টাকা চলে গেছে পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির, ওই যে 3,500 কোটি টাকা, এটা ওই কোম্পানিকে আজকে না কোনো এক সময় দিতে হবে এবং দিয়েছে। টাকা চুরি হয়েছে হাতের লেনদেনে, কিন্তু অন্য কোনোভাবে বিমা থেকে টাকা যায়নি, অথবা বিনিয়োগের খাতকে আমরা লোপাট করেছি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু বিমার মূল টাকা হারিয়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এই জায়গাটায় আমাদের উচিত নজর দেওয়া, গবেষণা করা। আমি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে বলবো, যে কোম্পানিগুলো ভালো করছে তাদের ডাটা নেন। এখন কিন্তু ডাটা অ্যাক্সেসেবল, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি আমরা তাদের ওয়েবসাইটে সকল ডাটা দিচ্ছি, প্রতি মাসে আমাদের কি ক্লেম যাচ্ছে, কি ক্লেম পেন্ডিং আছে, সকল তথ্য দেওয়া আছে। ভালো কোম্পানিগুলো নিয়ে গবেষণা শুরু করি, তাহলে মন্দ কোম্পানিগুলো পিছিয়ে যাবে, হারিয়ে যাবে, ভালো কোম্পানিগুলো বেঁচে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে অধ্যাপক মোশাররফ হোসেন, আপনি কি পরামর্শ দেবেন? আপনার ছোট্ট পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। আমার মনে হয় প্রথমে তো ইন্স্যুরেন্সের সংজ্ঞাটা ক্লিয়ার করা দরকার, কারণ ইন্স্যুরেন্স সংজ্ঞায় কোথাও নেই যে ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স পলিসি, সেখানে হলো ভলান্টারি ইন্স্যুরেন্স পলিসি। আমি গাড়িকে বলতে পারি যে গাড়ি ইন্স্যুরেন্স করতে হবে, গাড়ির মালিক
যারা আছে প্রত্যেকেই আমরা ইয়া করতে পারি না, ব্যক্তিগতভাবে ব্যক্তিকেও কিন্তু আমরা ম্যান্ডেটরি করতে পারি না। উন্নত বিশ্বে কিন্তু ম্যান্ডেটরি আছে, বিশেষ করে যে গাড়ির কথা বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এটা ঐচ্ছিক, বিদেশে আপনি সামাজিকভাবে ম্যান্ডেটরি, আপনি গাড়ি লাইসেন্সই পাবেন, মানে আপনি গাড়ি বেরই করতে পারবেন, ওই খাতকে ম্যান্ডেটরি করতে। দেশের বাইরে আপনি কর্মসংস্থানের জন্য যাবেন, আপনি যে কোনো এম্বাসিতে যান, বিমা না করলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বিমা করে আপনাকে, মানে বিদেশে যাবেন আপনাকে বিমা করে, ইউরোপে যান, যে কোনো ডেস্টিনেশনে যান, আপনাকে কিন্তু ওটা কিন্তু বাধ্যতামূলক করতে হচ্ছে। তো কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হতে হবে। ধন্যবাদ আপনাকে সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিপুল জনসংখ্যার বাংলাদেশে বিমা খাতের ও বিমা পণ্যের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি যেমন ব্যাপক গতি পাবে, তেমনি ব্যক্তি ও সম্পদের সুরক্ষা বলয়ও বিস্তৃত হবে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, গেল কয়েক বছর ধরে বিমা খাতের পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে। এর সুযোগ ও সম্ভাবনা আরও রয়েছে, আর এই সম্ভাবনা কাজে লাগাতে গ্রাহকদের বর্তমান ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রেখে পণ্যের ডিজাইন করতে হবে। বিমা খাতে যে ইতিবাচক পরিবর্তন আসছে, বৈচিত্র্য এসেছে, তা দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। দেশে অনেকগুলো ভালো কোম্পানি রয়েছে যারা পলিসি বিক্রি থেকে শুরু করে বিমা দাবি পরিশোধ পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুড প্র্যাকটিস নিশ্চিত করছে। গ্রাহকদের দায়িত্ব হবে নিজের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই মন্দ কোম্পানিগুলোর পরিবর্তে ভালো কোম্পানির পলিসি গ্রহণ করা। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।